বাংলার ঐশ্বর্য, ব্রিটিশ ধূর্ততা এবং ময়মনসিংহের বিদ্রোহী ইতিহাসের দিকে দৃষ্টি দিলে দেখা যায় আসলে এই দেশ সম্পদহীনদের দেশ ছিল না, বরং এর অঢেল সম্পত্তি বাইরের মানুষদের বারবার এখানে টেনে এনেছে। প্রাচীনকালে বাংলাকে বলা হতো পণ্যের আধার। আজ আমরা জানব ঠিক কী এমন ছিল এই মাটিতে যা বিশ্বজুড়ে বাংলার খ্যাতি ছড়িয়ে দিয়েছিল। আজ আমরা যদি লক্ষ্য করি যে প্রাচীনকালে বাংলা বা বাংলাদেশ নামে একক কোনো অখণ্ড রাষ্ট্র ছিল না। তখন এই অঞ্চলটি ক্ষুদ্র ক্ষুদ্র অনেকগুলো জনপদে বিভক্ত ছিল। এদের মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য নামগুলো হলো গৌড়, পুণ্ড্র, বঙ্গ, সমতট এবং হরিকেল। দুজক-ই-পুর আজ নিয়ামত বা নিয়ামতপূর্ণ দুজক। এটি মধ্যযুগের দিল্লি সুলতানি আমলের একটি বিখ্যাত বিশ্লেষণ। মরক্কোর বিখ্যাত পর্যটক ইবনে বতুতা 1346 খ্রিস্টাব্দে বাংলা সফর করেন। তখন তিনি বাংলাকে এই নামে অভিহিত করেছিলেন। ফরাসি ভাষায় দুজক-ই-পুর আজ নিয়ামত শব্দটার অর্থ হচ্ছে নিয়ামতপূর্ণ দুজক বা নিয়ামতপূর্ণ। এই যে বলা হতো ওই সময়, এটি বা নিয়ামতপূর্ণ নরকও বলা হতো। বাংলার অফুরন্ত প্রাকৃতিক সম্পদ, কৃষি উৎপাদন এবং মসলিন সহ অন্যান্য পণ্যের প্রাচুর্যের কারণে একে নিয়ামতপূর্ণ বলা হতো। কিন্তু এখানকার ভ্যাপসা গরম, অতিবৃষ্টি, এই স্যাঁতস্যাঁতে আবহাওয়া এবং জলজ জীবনযাত্রা বাহিরের মানুষের কাছে এই জীবনযাত্রা বেশ কষ্টকর মনে হয়েছিল। প্রাচীনকালে বাংলা মূলত গৌড়, পুণ্ড্র, বঙ্গ, সমতট এবং হরিকেল নামে বিভিন্ন জনপদে পরিচিত ছিল। মধ্যযুগের বিপুল সম্পদের খ্যাতি ছড়িয়ে পড়ে, তবে প্রতিকূল আবহাওয়ার কারণে ইবনে বতুতার মতো পর্যটকরা একে দুজক-ই-পুর আজ নিয়ামত বলে আখ্যায়িত করেন। এটা আমরা সংক্ষেপে বলতে পারি। প্রথমে আদিবাসী এবং আর্যদের আগমন ঘটেছিল এখানে। আদি অধিবাসী বলা চলে। আর্যরা আসার অনেক আগে থেকে এখানে যারা বাস করতেন তাদেরকে বলা হয় আদি অস্ট্রেলীয় বা অস্ট্রিক জাতি। এরা অসভ্য ছিল না। তারা কৃষিকাজ জানতেন, কাপড় বুনতে পারতেন এবং নৌকা তৈরি করতে জানতেন। তখনকার যে কাজগুলি ছিল সবই তারা জানতেন। আমাদের ভাষায় অনেক শব্দ, মানে বাংলা ভাষায় অনেক শব্দ যেমন কুলা, নাঙ্গল, ডিঙ্গি এবং সংস্কৃতির অনেক উপাদান যেমন নবান্ন এই আদিবাসীদের থেকেই এসেছে। ভারতীয় উপমহাদেশের ইতিহাস আর্যদের আগমন এক যুগান্তকারী ঘটনা। ভারতীয় উপমহাদেশে তারা মূলত খ্রিস্টপূর্ব 1500 নাগাদ খাইবার পাস দিয়ে মধ্য এশিয়া থেকে ভারতীয় উপমহাদেশে প্রবেশ করে।
তবে বাংলায় তাদের প্রভাব বিস্তার হয় অনেক পরে, ধীরে ধীরেও বলা যায়। খ্রিস্টপূর্ব 1000 অব্দ পর্যন্ত তারা মূলত উত্তর পশ্চিম ভারত ও গাঙ্গেয় উপত্যকায় সীমাবদ্ধ ছিল। বাংলার সাথে তখন তাদের তেমন ঘনিষ্ঠ সম্পর্ক ছিল না বা ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠেনি। আর্যরা শুরুতে বাংলাকে শ্লেষচ্ছেদের দেশ বা অসুচিদের দেশ হিসাবে গণ্য করত। প্রাচীন আর্য ধর্মগ্রন্থ যেমন উত্তরীয় অরণ্য বঙ্গবাসীদের কখনো কখনো পাখি বা পক্ষীবধ বলে কখনো কখনো উল্লেখ করা হয়েছে এখানে। বাংলায় আর্য সংস্কৃতির প্রভাব বিস্তার শুরু হয় খ্রিস্টপূর্ব 6ষ্ঠ থেকে 4র্দশ শতকের দিকে, এবং মৌর্য আমলের আরও তখন মৌর্য আমলে আরও এটা দৃঢ় হয়। অর্থাৎ ভারতে প্রবেশের প্রায় 1000 বছর পর তারা ধীরে ধীরে এখানে সাংস্কৃতিক আধিপত্য বিস্তার করে। তারা হিন্দু ধর্ম, বৈদিক সংস্কৃতি এবং বর্ণপ্রথা যেমন ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র এইসব নিয়ে তারা বর্ণপ্রথা নিয়ে এই অঞ্চলে প্রবেশ করে বলা যায়। মৌর্য, গুপ্ত এবং তুর্কি শাসন এইগুলি আমরা পরবর্তীতে লক্ষ্য করব যে আর্যদের পর ভারতে বড় বড় সাম্রাজ্য যেমন সম্রাট অশোকের মৌর্য বংশ বাংলা অঞ্চলে প্রভাব বিস্তার করে। এর ফলে বাংলার উত্তর ভারতের রাজনৈতিক এবং সাংস্কৃতিক জগতের সাথে আরও ঘনিষ্ঠভাবে যুক্ত হয়। তুর্ক অভিযান এবং মুসলিম শাসনের সূচনা 1204 থেকে 1205 খ্রিস্টাব্দে লক্ষ্য করব যে এখানে বাংলার ইতিহাসের এক যুগান্ত পরিবর্তন ঘটে। ত্রয়োদশ শতাব্দীর শুরুতে মধ্য এশিয়া থেকে আগত তুর্কিবীর ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খলজি বাংলায় আক্রমণ করেন। তিনি অত্যন্ত ক্ষিপ্র গতিতে অগ্রসর হয়ে নদিয়া নবদ্বীপে পৌঁছান। ঐতিহাসিক মিনহাজ সিরাজের বর্ণনা অনুযায়ী তার অগ্রবর্তী দল মাত্র 18 জন অশ্বারোহী নিয়ে শহরে প্রবেশ করেন। এই অতর্কিত আক্রমণে সেন রাজা লক্ষণ সেন অপ্রস্তুত হয়ে পড়েন। রাজা তখন ইতিহাস থেকে পাওয়া যায় তখন তিনি মধ্যাহ্নভোজনের সময় অবস্থায় ছিলেন, অপ্রস্তুত অবস্থায় ছিলেন। হঠাৎ আক্রমণের ফলে রাজা মধ্যাহ্নভোজনের সময় পিছনের দরজা দিয়ে নৌপথে পূর্ব বাংলায় পালিয়ে যান। মূল বাহিনী পরে এসে উত্তর ও পশ্চিম বাংলার অধিকাংশ দখল করে। নদিয়া জয়ের পর ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খলজি গৌড় বা লক্ষণাবর্তীতে লখনৌ রাজধানী স্থাপন করেন। বিজিত অঞ্চলে মসজিদ, মাদ্রাসা এবং খানকা নির্মাণ করে তিনি নতুন এক সমাজ ও ইসলামী সংস্কৃতির গোড়াপত্তন করেন। ইতিহাস বলে বাংলা ছিল পৃথিবীর অন্যতম ধনী অঞ্চল। এর প্রধান কারণগুলো ছিল মসলিন বা সিল্ক, তারপরে হচ্ছে কৃষি, এরপরে হচ্ছে ব্যবসা বাণিজ্যের জন্য। এই বাংলা ইতিহাসে এইরকমই পাওয়া যায় যে এইসব কারণে এই অঞ্চলটা তখন সম্পদশালী বা ধনী অঞ্চল ছিল। বাংলার বিখ্যাত মসলিন কাপড় রোমান সাম্রাজ্য সহ দূর দূরান্তের দেশে অত্যন্ত উচ্চ মূল্যে বিক্রি হতো। আজও অনেকে আমাদের এই ইতিহাস জানা আছে। গঙ্গা ব্রহ্মপুত্রের উর্বর যে পলিমাটি ছিল যা আসলে বর্তমানেও ওইটা অতুলনীয়, যা প্রচুর ধান এবং অন্যান্য ফসল উৎপাদনে সহায়ক ছিল ওই সময়। তারপরে ব্যবসা বাণিজ্যের হিসাবে যে চট্টগ্রাম এবং সপ্তগ্রাম বন্দর দিয়ে আরব, তারপরে চীনা
পারস্য এবং ইউরোপীয় বণিকদের সাথে বিস্তৃত এই অঞ্চল দিয়ে বা এই বন্দরগুলো দিয়ে বাণিজ্য চলতো। বাহিরের বিভিন্ন শক্তি যেমন আর্য, তারপরে হচ্ছে তুর্কি, মুঘল, ব্রিটিশ আসার অন্যতম আকর্ষণই ছিল এদেশের প্রাকৃতিক সম্পদ ও অর্থনৈতিক সমৃদ্ধি। এখানে আগমনের আগেও যুদ্ধ বিগ্রহ ছিল, কিন্তু বাহিরের শক্তিগুলো এসে সমাজে নতুন বিভাজন ও শ্রেণীবিন্যাসকে আরও জোরদার করে তুলেছিল। উন্নত অস্ত্র, কৌশলগত দক্ষতা এবং কখনো কখনো স্থানীয় মানুষের বিশ্বাসঘাতকতার কারণে প্রতিরোধ অনেক সময় দুর্বল হয়ে পড়ে। ইতিহাস থেকে এগুলি আমরা জানি। মুঘল আমল 1576 থেকে 1717 খ্রিস্টাব্দ পর্যন্ত পূর্ণ নিয়ন্ত্রণে মুঘল আমলটা ছিল। ইউরোপীয় বণিকরা আগমন, তারপরে 1600 শতাব্দীর শেষ দিকে বাংলার স্বাধীন নবাব 1717 থেকে 1757 সালে। তারপরে 4 নম্বরে আমরা লক্ষ্য করব ব্রিটিশ আমল, অর্থাৎ মুঘল আমল, ইউরোপীয় বণিকদের আগমন, বাংলার স্বাধীন আমল, তারপরে হচ্ছে ব্রিটিশ আমল। মুঘল আমলের শুরু থেকে মুঘল আমলের শুরু থেকে প্রায় 1576 খ্রিস্টাব্দ ব্রিটিশ আমলের শেষ পর্যন্ত, অর্থাৎ 1947 সাল পর্যন্ত বাংলার সম্পদের আকর্ষণে বাহিরের বিভিন্ন শক্তি বা গোষ্ঠী বা সম্প্রদায় এখানে এসেছে। প্রথমে তারা এসেছিল বাণিজ্যের উদ্দেশ্যে। এই বাণিজ্যের উদ্দেশ্যে আসলেও পরবর্তীকালে তারা রাজনৈতিক ও অর্থনৈতিক নিয়ন্ত্রণ এখানে প্রতিষ্ঠা করেছিল। মুঘলরা 1574 থেকে যদি 1576 এর দিকে দৃষ্টি দেই, লক্ষ্য করি যে সম্রাট আকবরের সেনাপতি মুমিন খান 1575 সালে তুকারি যুদ্ধে এবং 1576 সালে রাজমহলের যুদ্ধে আফগান শাসক দাউদ খান কররানীকে পরাজিত করে বাংলাকে মুঘল সুবায় অন্তর্ভুক্ত করে। মুঘল আমলের পূর্ণ নিয়ন্ত্রণ 1576 খ্রিস্টাব্দ থেকে শুরু হয়। 1576 খ্রিস্টাব্দ থেকে শুরু হওয়ার তারপরে আমরা লক্ষ্য করব যে 1717 সালে মুর্শিদ কুলি খানের সময় থেকে বাংলার স্বাধীন নবাবী শাসনের যাত্রা শুরু হয়। যদিও তাত্ত্বিকভাবে বাংলা মুঘল সাম্রাজ্যের একটি সুবা হিসাবেই তখন গণ্য করা হতো। মুঘলরা মধ্য এশিয়া তুর্ক মঙ্গল বংশোদ্ভূত ছিল। তারা প্রধানত রাজস্ব আদায়, প্রশাসনিক নিয়ন্ত্রণ ও সম্পদের লোভে বাংলায় আসেন। পরবর্তীকালে শায়েস্তা খানের মতো দক্ষ সুবাদাররা দীর্ঘদিন এই অঞ্চলকে শাসন করেন। ইউরোপীয় বণিকদের আগমন 1700 শতাব্দী শেষ থেকে মুঘল আমলে ইউরোপীয় বণিকরা বাণিজ্যের উদ্দেশ্যে বাংলায় আসতে শুরু করে। সবার আগে পর্তুগিজরা সবার আগেই আসে। সবার আগে মানে ষোড়শ শতাব্দীর শুরু থেকে চট্টগ্রাম, হুগলি ও সপ্তগ্রামে কুঠি স্থাপন করে। জলদস্যুতা ও দাস বাণিজ্যের জন্য তারা কুখ্যাত ছিল। পরবর্তীতে 1666 সালে সুবাদার শায়েস্তা খান তাদের চট্টগ্রাম থেকে বিতাড়িত করেন, পর্তুগিজ যারা ছিল তাদেরকে। তারপরে ওলন্দাজরা বা ডাচরা 17-10 শতাব্দীতে
চুঁচুড়া বা হুগলি অঞ্চলে তারা কুঠি স্থাপন করে। ফরাসিরা চন্দননগরে তাদের কুঠি গড়ে তোলে। ব্রিটিশ বা ইংরেজরা ১৬০০ সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি গঠিত হয়। ১৬৫১ সাল থেকে হুগলিতে বাণিজ্য শুরু করে ব্রিটিশরা, এবং ১৬৯০ সালে জব চার্নক কলকাতায় ফোর্ট উইলিয়ামের গোড়াপত্তন করেন। মারাঠা বা বর্গীয়দের আক্রমণ ১০ বছর ব্যাপী বর্গীরা ওই বাংলা ইতিহাসের তাদের ভয়াবহ অধ্যায় ছিল। বর্গীর হামলা বাংলার স্বাধীন নবাব আমলে, বিশেষ করে আলীবর্দী খানের শাসনকালে মারাঠা নেতা রঘুজি ভোসলের নেতৃত্বে ১৭৪১ সাল থেকে ১৭৫১ সাল পর্যন্ত এই মারাঠারা বাংলার একাধিকবার আক্রমণ চালায়। তারা উত্তর ও পশ্চিম বাংলায় ব্যাপক লুটপাট, অগ্নিসংযোগ ও ধ্বংসযজ্ঞ চালায়। স্থানীয়ভাবে এই আক্রমণকে বর্গীয় হামলা বলা হয়। ব্রিটিশ আমলের সূচনা ১৭৫৭ সালে ১৭৫৭ সালে পলাশীর যুদ্ধে, যা জুন মাসে বা ৩০শে জুনের সময় ১৭৫৭ সালে রবার্ট ক্লাইভের নেতৃত্বে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি নবাব সিরাজউদ্দৌলাকে পরাজিত করেন। মীর জাফরকে পুতুল নবাব হিসাবে বসানো হয়। এই যুদ্ধের মাধ্যমে বাংলায় ব্রিটিশ আধিপত্যের সূচনা হয়। ১৭৬৪ সালের বক্সারের যুদ্ধ, ব্রিটিশরা মুঘল সম্রাট শাহ আলম, আওধের নবাব সুজাউদ্দৌলা এবং বাংলা নবাব মীর কাসিমের যৌথ বাহিনীকে পরাজিত করে। ১৭৬৫ সালে এলাহাবাদ চুক্তির মাধ্যমে ব্রিটিশরা বাংলা, বিহার, উড়িষ্যার দেওয়ানি অধিকার লাভ করে বা রাজস্ব আদায়ের অধিকার লাভ করে। ১৭৫৭ সালে সিপাহী বিদ্রোহের পর ১৮৫৮ সাল থেকে ব্রিটিশ রাজ সরকারি ভারতবর্ষ শাসন শুরু করে এবং ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের অবসান ঘটে ১৮৫৮ সালে। ১৮৫৮ সালে ব্রিটিশ ব্রিটিশ পরিবার সরাসরি রাজারা সরাসরি এখানে তাদের শাসন প্রতিষ্ঠা করে। বিষয়টি আসলে যদি সংক্ষেপে বলা যায় যে, প্রথমে মুঘলরা মধ্য এশিয়া থেকে রাজনৈতিক নিয়ন্ত্রণের জন্য আসেন। তারপরে ইউরোপীয় বণিকরা, ইউরোপীয়দের মধ্যে ছিল পর্তুগিজ, ডাচ, ফরাসি, ব্রিটিশ, বাণিজ্যের উদ্দেশ্যে আসেন। মারাঠারা লুণ্ঠনের জন্য আক্রমণ চালায়। সর্বশেষ ব্রিটিশ বাণিজ্য থেকে ধীরে ধীরে ঔপনিবেশিক শাসন প্রতিষ্ঠা করে। বাংলার অফুরন্ত সম্পদ, মসলিন, কৃষি ও বাণিজ্য ছিল সবার মূল আকর্ষণ। আসলে ব্রিটিশরা ধূর্ত এবং সুবিধাভোগী শাসনের ইতিহাস সৃষ্টি করেছিল এই বাংলাতে। ব্রিটিশরা একটি সমৃদ্ধ অঞ্চলকে পদ্ধতিগতভাবে তারা লুণ্ঠন করেছে বলে ইতিহাসে তাদের শাসনকে কুচক্রী ও শোষণমূলক বলা হয়। ভাগ করো এবং শাসন করো। ধর্ম, বর্ণ ও সম্প্রদায়ের ভিত্তিতে মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করে তারা শাসন চালাতো। পদ্ধতিগত লুণ্ঠনটা এরকম ছিল: দেশ থেকে কাঁচামাল সস্তায় নিয়ে যাওয়া এবং নিজেদের তৈরি পণ্য চড়া দামে এনে এই দেশে বিক্রি করা। এই নীতির কারণে বাংলার বিখ্যাত মসলিন শিল্প ধ্বংস হয়ে যায়। মুসলিম কারিগরদের অনেক ইতিহাসে এটি একটা বহুল আলোচিত এবং বিতর্কিত বলা যায় যে মুসলিম কারিগরদের আঙ্গুল কেটে দেওয়ার বিষয়টা আমাদেরকে স্মরণ রাখতে হবে। এটাও বহুল আলোচিত বিষয়।
যে তারা মুসলিম যারা কারিগর ছিল তাদের আঙ্গুলকে কেটে দিত। এটা হচ্ছে অনেক ক্ষেত্রে বলা যায় যে বহুল আলোচিত এবং বিতর্কিত অনেকটা বিষয়। দুর্ভিক্ষের কারিগর তারাও 1770 সালের বাংলা বা 1770 সালের দিকে যদি আমরা লক্ষ্য করি, তাহলে লক্ষ্য করব যে 1776 বঙ্গাব্দে 76-এর মনন্তর ছিল এক ভয়াবহ, এটা বলা যায় না, মানবসৃষ্ট দুর্ভিক্ষ। ইস্ট ইন্ডিয়া কোম্পানির কঠোর খাজনা আদায়ের নীতি এবং মুনাফালোভী এই বিপর্যয়কে আরও ভয়ঙ্কর করে তোলে। এতে লক্ষ লক্ষ মানুষ তখন প্রাণ হারায়। নীল চাষ দাদন প্রথার ফাঁদে ফেলে কৃষকদের উর্বর জমিতে নীল চাষ করতে বাধ্য করা হতো। অস্বীকার করলে ব্রিটিশরা নীলকরদের লাঠিয়াল বাহিনী শ্যামচাঁদ দিয়ে নির্মম নির্যাতন চালাতো। সূর্যাস্তায়ন 1793 সালে চিরস্থায়ী বন্দোবস্তের অধীনে নির্দিষ্ট তারিখে সূর্যাস্তের মধ্যে রাজস্ব জমা দিতে না পারলে জমিদারির নিলাম ডাকা হতো, বা ওই জমিদারি সম্পূর্ণ নিলামে ডাকা হতো। এতে অনেক পুরনো জমিদার পরিবার ধ্বংস হয়ে গিয়েছিল ওই সময়, এবং ব্রিটিশদের অনুগত নতুন মহাজনরা জমিদার বানানো হয়েছিল এই সূর্যাস্তা আইনের কারণে। এর সহজ মানে হচ্ছে সূর্যের আগেই তার রাজস্ব জমা দিতে হবে, না হলেই তার সম্পত্তিটা নিলামে তুলে দেওয়া হতো। ফলে নতুন নতুন অনেক জমিদার সৃষ্টি হয়েছিল। ময়মনসিংহের মাটি সবসময় শোষণের বিরুদ্ধে বিদ্রোহ হয়েছিল। ব্রিটিশ শাসনের বিরুদ্ধে এখানকার প্রতিরোধ ছিল অনন্য। বাংলার প্রধান বিদ্রোহ ও কৃষকদের আন্দোলনের সময়সীমা যদি আমরা লক্ষ্য করি ওদিকে, যে আসলে এই অঞ্চলটা সবসময় শোষণের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছিল, আন্দোলন গড়ে তুলেছিল, ঐক্যবদ্ধ হয়েছিল, কখনো সফল হয়েছিল, কখনো বা তাদের আন্দোলনটা পরবর্তীকালে সফলতার দিকে ধাবিত হয়েছিল। এরকম অনেক আন্দোলন আমরা এই অঞ্চলে, বাংলার অঞ্চলে বা বাংলা মাটিতে লক্ষ্য করি। যেমন এই আন্দোলনগুলির ভিতরে সবচেয়ে উল্লেখযোগ্য কিছু আন্দোলন, যেগুলি স্মরণ না করলেই আসলে ইতিহাসটা অসম্পূর্ণ থেকে যায়, আন্দোলনগুলো অসম্পূর্ণ থেকে যায়। মানুষের এই আন্দোলনগুলো আমাদেরকে স্মরণ রাখতে হবে। প্রথমেই আমরা স্মরণ করব যে ফকির সন্ন্যাসী বিদ্রোহ, এটা 1760 থেকে 1800 খ্রিস্টাব্দ পর্যন্ত যদি আমরা লক্ষ্য করি, ফকির সন্ন্যাসী বিদ্রোহ ফকির সন্ন্যাসী বিদ্রোহটা ব্রিটিশদের বিরুদ্ধে দেশের প্রথম দীর্ঘস্থায়ী সশস্ত্র প্রতিরোধ। মজনু শাহ ফকির ও ভবানী পাঠকের নেতৃত্বে এই বিদ্রোহ উত্তর ও উত্তর পূর্ব বাংলায় ময়মনসিংহ অঞ্চলটায় ছিল, এই অঞ্চলটায় ছড়িয়ে পড়ে। ব্রিটিশদের অত্যধিক কর এবং শোষণের বিরুদ্ধে ধর্মপ্রাণ ফকির সন্ন্যাসীরা দীর্ঘদিন লড়াই আন্দোলন করেছিলেন। এই কারণে এদেরকে ফকির সন্ন্যাসী বিদ্রোহ বলা হয়। তারপরে লক্ষ্য করব যে পাগলপন্থী বিদ্রোহ 1825 থেকে 1833 খ্রিস্টাব্দ এর দিকে ময়মনসিংহ শেরপুর অঞ্চল করম শাহ ও টিপু শাহ নেতৃত্বে এই বিদ্রোহ সংগঠিত হয়। তারা জমিদারি শোষণের বিরুদ্ধে অবস্থান নেয় এবং একটি সাম্যভিত্তিক সমাজ গড়ার চেষ্টা করে। তারপরে আমরা লক্ষ্য করব আরও বিদ্রোহ, যে তিতুমিরের বিদ্রোহ 1830 থেকে 1831 খ্রিস্টাব্দ। সৈয়দ মীর নিসার আলী তিতুমির ব্রিটিশ শাসন ও স্থানীয় জমিদারদের অত্যাচারের বিরুদ্ধে সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলেন। সিপাহী বিদ্রোহ 1857 সাল, ভারতের প্রথম স্বাধীনতা সংগ্রাম। ময়মনসিংহ এর প্রভাব পড়ে এবং স্থানীয় মানুষ গোপনে সিপাহীদের, প্রকাশ্যে এবং গোপনে উভয়ভাবেই সিপাহীদের সমর্থন করে এবং সিপাহী বিদ্রোহ চলমান থাকে। সিপাহী 1857 সালে শুরু হওয়া সিপাহী বিদ্রোহ।
তারপরে আমরা লক্ষ্য করব যে 1859 থেকে 1862 খ্রিস্টাব্দে নীল বিদ্রোহ, নীলকরদের নির্যাতনের বিরুদ্ধে বাংলার কৃষকদের ঐক্যবদ্ধ প্রতিরোধ। ময়মনসিংহের ব্রহ্মপুত্র অঞ্চলেও এই আন্দোলন, ময়মনসিংহ অঞ্চলেও অন্য অন্য এলাকার সাথে এই অঞ্চলেও ছড়িয়ে পড়েছিল। এটি কৃষকদের প্রথম বড় সাংগঠনিক সাফল্য হিসাবে বিবেচিত। যদি আমরা সম্পূর্ণ ইতিহাস যদি জানি, তবে এটা লক্ষ্য করব যে এই নীল বিদ্রোহের বিরুদ্ধে সামগ্রিকভাবে সবাই সোচ্চার হয়েছিল। বিভিন্ন সংগঠন, বিভিন্ন লেখনীতে এই বিদ্রোহটা ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছিল। এটা কৃষকদের প্রথম বড় সাংগঠনিক সাফল্য হিসাবে বিবেচিত বলা চলে। তারপরে হাতিগেদা বিদ্রোহ বা হাতিগেদা আন্দোলন 1880-র দশকে ময়মনসিংহের সুসং, দুর্গাপুর ও শেরপুর পাহাড়ি অঞ্চলে গারো ও হাজং আদিবাসীদের জমিদারদের হাতিকর ও বেগার শ্রমের বিরুদ্ধে বিদ্রোহ শুরু করে। এটি মূলত ছিল যে যারা জমিদার ছিল তারা জোর করে এই কৃষকদের বা এই অঞ্চলে মানুষদেরকে দিয়ে জোর করে হাতি ধরার ফাঁদ পেতে তারা জমিদাররা হাতি ধরত, তাদের বিরুদ্ধে এই হাতি যা না তারা জোর করে নেওয়ার বিরুদ্ধে তাদের আন্দোলনটা শুরু করেছিল, যে হাতিগাদা আন্দোলন। তারপরে আমরা লক্ষ্য করব যে টঙ্ক আন্দোলন 1940-এর দশকে সুসং, দুর্গাপুরের হাজং আদিবাসীদের কিংবদন্তি লড়াই এটি। সুসং, দুর্গাপুরের হাজং আদিবাসী এই টঙ্ক আন্দোলনের নেতৃত্ব দেয়। তারা স্লোগান তুলে, যেমন জান দেব তবু টঙ্ক দেব না, এই স্লোগানের কমরেড মণিসিংহের নেতৃত্বে তারা শোষণের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল। তারপরে আন্দোলন হয় যে তেভাগা আন্দোলন 1946 থেকে 1947 সালের দিকে আমরা লক্ষ্য করি ইতিহাসের। তেভাগা আন্দোলন বাংলার ইতিহাসের সবচেয়ে বড় কৃষক আন্দোলন। আদিরয় তেভাগার চাই, এই দাবিতে কৃষকরা ফসলের 2 ভাগের দাবি করেন। ময়মনসিংহের বিভিন্ন অঞ্চলে এই আন্দোলন ছড়িয়ে পড়েছিল। কমরেড, তারপরে আমরা আমাদের আরেকজন স্থানীয় নেতৃত্ব দানকারী, তিনি ছিলেন কমরেড মণিসিংহ। উনি ময়মনসিংহের মাটি 1901 সাল থেকে 1990 সালের দিকে আমরা ওনার আন্দোলন যদি লক্ষ্য করি, যে ময়মনসিংহের মাটি এবং মানুষের অমর নেতা। সাধারণ বা জমিদার, সাধারণ মানুষের কাতারে এসে জমিদার বংশের হয়েও তিনি সন্তান হয়েও তিনি বিলাসিতা ত্যাগ করে হাজং কৃষকদের সাথে একাত্ম হয়ে আন্দোলনটার নেতৃত্ব দেন, একাত্ম হয়ে যান। ব্রিটিশ ও পরবর্তী সরকারের নির্যাতন সহ্য করেও তিনি টঙ্ক ও তেভাগা আন্দোলনের নেতৃত্ব দেন কমরেড মণিসিংহ। তার আত্মত্যাগ ময়মনসিংহকে শোষণ বিরোধী সংগ্রামের প্রতীকে পরিণত করেছে। বাংলার শোষিত মানুষের লড়াইয়ের যদি আমরা সংক্ষেপে আরও লক্ষ্য করি, তাহলে দেখব যে বাংলার শোষিত মানুষের লড়াইয়ের ইতিহাস 3টি স্পষ্ট অধ্যায় এখানে লক্ষ্য করা যায়। প্রথম অধ্যায় বা প্রাথমিক প্রতিরোধ, ফকির সন্ন্যাসী বিদ্রোহ, পাগলপন্থী বিদ্রোহ, তারপরে তিতুমির বিদ্রোহ, সিপাহী বিদ্রোহ, নীল বিদ্রোহ। এটা যদি আমরা প্রাথমিক প্রতিরোধ, এগুলি ফকির সন্ন্যাসী বিদ্রোহ ব্রিটিশ শাসনের বিরুদ্ধে বাংলার প্রথম দীর্ঘস্থায়ী হুঙ্কার 1760 থেকে 1800। পাগলপন্থী বিদ্রোহ সাম্যবাদের প্রথম পাঠ 1825 থেকে 1833 খ্রিস্টাব্দে। তারপরে তিতুমির বিদ্রোহ ব্রিটিশ এবং জমিদারদের বিরুদ্ধে সশস্ত্র প্রতিরোধ 1830 থেকে 1831।
তারপরে হচ্ছে সিপাহী বিদ্রোহ, ভারতের প্রথম আহ, আহ, স্বাধীনতা সংগ্রাম, ভারতীয় উপমহাদেশে বা এই উপমহাদেশে প্রথম স্বাধীনতা সংগ্রামে 1800 সিপাহী বিদ্রোহ 1857 সালে, নীল বিদ্রোহ 1859 থেকে 1862 সালে, ব্রিটিশ নীলকরদের অমানবিক নির্যাতনের বিরুদ্ধে কৃষকদের ঐক্যবদ্ধ প্রতিরোধ, এইগুলি হচ্ছে আমাদের, আমরা যদি এটাকে প্রাথমিক প্রতিরোধ বলি। তার পরবর্তীতে যদি আমরা বলি যে এর পরবর্তী অধ্যায় বা দ্বিতীয় অধ্যায় এরকম যে আধুনিক কৃষক সংগ্রাম, টঙ্ক আন্দোলন, তেবাগ আন্দোলন, টঙ্ক আন্দোলন হাজংদের সহ অন্যান্য সম্প্রদায়ের হাজং সহ অন্যান্য সম্প্রদায়ের এক মরণপণ লড়াই ছিল। টঙ্ক আন্দোলন 1940-এর দশকে, তেবাগ আন্দোলন ফসলের অধিকার আদায়ের ঐতিহাসিক এটা আন্দোলন 1946 থেকে 1947। এর পরবর্তী যদি আর আমরা এই আন্দোলনগুলোকে তৃতীয় অধ্যায়ে বিভক্ত করি, যে তৃতীয় অধ্যায় বা অবিসংবাদিত নেতৃত্ব, কমরেড মনি সিংহের নেতৃত্বে 1901 থেকে 1990 আর অবস্থান, শোষিত মানুষের বলা যায় যে উনি ধ্রুবতারা। তিনি টঙ্ক তেবাগ আন্দোলন নেতৃত্ব দেন এবং পরবর্তীকালে মুক্তিযুদ্ধেও তিনি সক্রিয় ভূমিকা রাখেন এবং বাংলার সাধারণ প্রতিরোধ থেকে ধীরে ধীরে সুসংগঠিত রাজনৈতিক আন্দোলনের রূপ নেয় বাংলার শোষিত মানুষের লড়াই। আন্দোলনের ক্ষেত্রে মনে রাখতে হবে দিনক্ষণ নির্দিষ্ট করে আন্দোলন শুরু হয় না এবং শেষও হয় না। আন্দোলন একটা চলমান প্রক্রিয়া। আন্দোলন একটি আর দীর্ঘ প্রক্রিয়া, যা মানুষের শোষিত এবং বঞ্চিত হওয়ার মাধ্যমেই এই আন্দোলনগুলো শুরু হয়। শোষিত এবং বঞ্চিত মানুষের আন্দোলন, এটা দিনক্ষণ দিয়ে অনির্ধারিত করা হয় না বা শেষও হয় না। ইতিহাসের পাতা উল্টালে দেখা যায় এই আন্দোলন, প্রতিটি আন্দোলন ছিল শিকল ভাঙার গান। ফকির সন্ন্যাসীদের অকুত বয়রণ অহংকার, পাগলপন্থীদের সাম্যবাদী স্বপ্ন, হাজংদের অজেয় জেদ, তারই আধুনিক ও সুসংগঠিত প্রতিচ্ছবি ছিলেন কমরেড মণিসিংহ। রাজকীয় ঐশ্বর্য ত্যাগ করে তিনি মিশে গিয়েছিলেন মেহনতি মানুষের সাথে। তাদের রক্ত, ঘাম ও আত্মত্যাগের আজকের এই স্বাধীন মানচিত্রের ভিত্তি গড়ে উঠেছে। তাদের আপোষহীন চেতনা আজও এই স্বাধীন মানচিত্রে প্রতিটি অন্যায়ের বিরুদ্ধে আমাদের পথ দেখায় এবং আমাদের বাতিঘরও বলা চলে। বাংলার দিকে যদি আমরা লক্ষ্য করি, যে বাংলার জমিদার বংশসমূহ বা জমিদারদের যে অবস্থাটা ছিল, কালক্রমিক ইতিহাসের দিকে লক্ষ্য করব। বাংলার জমিদারি প্রথা মুঘল আমলে সুসংগঠিত রূপ লাভ করে এবং ব্রিটিশদের চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তনের মাধ্যমে চরম উন্নতি ও স্থায়িত্ব লাভ করে। এটা বাংলার জমিদাররা, এই জমিদাররা শুধু রাজস্ব সংগ্রহ কি ছিলেন না বা রাজস্ব আদায় করতেন না, তারা ছিলেন রাজবাড়ির স্থাপত্য শিল্পী, দানবীর, শিক্ষানুরাগী এবং সমাজের আলোকবর্তিকা সবই ছিলেন। কিন্তু এগুলির পিছনেও বিভিন্ন নিষ্ঠুর, নির্যাতিত, নিপীড়িত ইতিহাস রন্ধ্রে রন্ধ্রে জমিদারি প্রথার মধ্যে ছড়িয়ে ছিটিয়ে আছে, যা আমাদেরকে আজও সেই শোষিত মানুষের কথাকে স্মরণ করে দেয়। বাংলাদেশের সবচেয়ে প্রসিদ্ধ জমিদার বংশগুলো ছিল প্রাচীনতম ঐতিহ্যের দিকে যদি আমরা লক্ষ্য করি, পুঠিয়ার রাজবংশ রাজশাহীতে সপ্তদশ শতাব্দীর প্রথমার্ধে পুঠিয়া রাজবংশের গোড়াপত্তন শুরু হয়। বট সহচার্যের পুত্র, বলছিলাম যে বট সহাচার্যের পুত্র পীতাম্বর লস্করপুর পরগনা জমিদারি লাভ করেন এবং
পুঠিয়াকে রাজধানী হিসাবে প্রতিষ্ঠা করেন। সম্রাট জাহাঙ্গীরের আমলে 1605 থেকে 1687 দিকে তার ভাই নীলাম্বর রাজা উপাধি লাভ করেন। এই বাংলায় অন্যতম প্রাচীন ও সমৃদ্ধ জমিদার হিসাবে পরিচিত। তাদের নির্মিত রাজবাড়ি এবং মন্দিরসমূহ, বিশেষ করে 1778 সালের শিব মন্দির, আজও ঐতিহ্যের সাক্ষ্য বহন করে। 1744 সালের এই জমিদারি 2 শাখায় বিভক্ত হয়ে যায়। উত্তরবঙ্গের দিকে যদি আমরা লক্ষ্য করি, উত্তরবঙ্গের মহা জমিদারি প্রথমে লক্ষ্য করব যে নাটুরের রাজবংশটা। 1706 সালে নাটুর রাজবংশ প্রতিষ্ঠিত হয়। দেওয়ান রঘুনন্দনের সহায়তায় রাজা রামজীবন রায় নাটুরকে রাজধানী করে বিশাল জমিদারি গড়ে তোলেন। এই এস্টেট রাজশাহী, নাটোর, বগুড়া, পাবনা সহ পশ্চিমবঙ্গের কিছু অংশ পর্যন্ত বিস্তৃত ছিল। 1748 সালে রাজা রামকান্তের মৃত্যুর পর তার পত্নী রানী ভবানী রিজেন্ট হিসাবে দায়িত্ব গ্রহণ করেন। অর্ধবঙ্গেশ্বরী উপাধিতে ভূষিত এই মহিষী নারী অসংখ্য মন্দির, দিঘি, পুকুর ও রাস্তা নির্মাণ করে দানশীলতা ও জনকল্যাণের অমর কীর্তি রেখে গেছেন। দীঘাপতিয়ার রাজবংশ, নাটোর রাজবংশের দেওয়ান দয়ারাম রায় 1680 থেকে 1760। দয়ারাম রায় 1734 সালের দিকে দীঘাপতিয়া রাজবংশের প্রতিষ্ঠা করেন। বর্তমান উত্তরা গণভবন যেখানে অবস্থিত, সেটি ছিল তাদেরই ঐতিহাসিক প্রাসাদ, দীঘাপতিয়া রাজবংশের প্রাসাদ। নাটোরের রাজবংশের দেওয়ান দয়ারাম রায় 1734 সালে দীঘাপতিয়ায় এই রাজবংশটা প্রতিষ্ঠা করেন। তাদেরই প্রাসাদ হচ্ছে উত্তরা, বর্তমানে যে উত্তরা গণভবন সেটি। ময়মনসিংহের বড় বড় জমিদারদের দিকে যদি এখন লক্ষ্য করি, মুক্তাগাছার 1725 থেকে 1727 সালের দিকে লক্ষ্য করব, ইতিহাসের দিকে দেখব যে এই সময়ে শ্রীকৃষ্ণ আচার্য চৌধুরী নবাব আলীবর্দী খানের কাছ থেকে আরাপ সিং পরগনার জমিদারি লাভ করেন। এটি মুক্তাগাছা জমিদারির ভিত্তি স্থাপন করেন। 19 শতকের শেষভাগে এই বংশের শ্রেষ্ঠ ব্যক্তিত্ব ছিলেন মহারাজা সূর্যকান্ত আচার্য চৌধুরী। তার শৌখিনতা, স্থাপত্য প্রীতি এবং দানশীলতার ফসল হলো বিখ্যাত শশীলজ এবং আলেকজান্ডার ক্যাসেল। এই রাজবাড়িগুলো আভিজাত্য ও সৌন্দর্যের প্রতীক হলেও এর পিছনে ছিল কৃষকদের খাজনার অর্থ। অন্যদিকে ময়মনসিংহ জমিদারি অঞ্চলের শিক্ষা ও জাতীয়বাদের চেতনার অন্যতম কেন্দ্র হয়ে ওঠে। আনন্দমোহন বসুর মতো নেতৃত্ব এখান থেকেই উঠে আসে। আমাদের লক্ষ্য রাখতে হবে যে ময়মনসিংহের দিকে যে শ্রীকৃষ্ণ আচার্য চৌধুরী মুক্তাগাছার, তারপরে এই জায়গায় ওনার যে নামটা এখনও মানুষে পরিচিত, মহারাজা সূর্যকান্ত, তিনি অত্যন্ত শৌখিন ছিলেন এবং এখানেই শশীলজ ময়মনসিংহ
শহরে সোসিয়ালস প্রতিষ্ঠা করেন, আলেকজান্ডার গার্সেল প্রতিষ্ঠা করেন। অন্যদিকে শিক্ষা এবং শিক্ষাতে এবং জাতীয় চেতনার অন্যতম কেন্দ্র ময়মনসিংহ ছিল। আনন্দমোহন বসুর নেতৃত্বটাই এখান থেকে আসলে গড়ে ওঠেন। এটা আমরা ময়মনসিংহ অঞ্চল আবারও বললাম, ময়মনসিংহ অঞ্চলের কথা। এরপরে আমরা লক্ষ্য করব যে গৌরীপুর এবং সুসং দুর্গাপুরের জমিদার ময়মনসিংহর আরেক গৌরবময় জমিদার বা উল্লেখযোগ্য জমিদার হল গৌরীপুরের জমিদারি। 1757 থেকে 1758 সাল নাগাদ যুগল কিশোর রায় চৌধুরী এই বংশের ভিত্তি স্থাপন করেন। এই বংশের অন্যতম বিখ্যাত জমিদার বজেন্দ্র কিশোর রায় চৌধুরী 1874 থেকে 1957। উনি সঙ্গীতানুরাগী দানবীর সমাজসেবক হিসাবে এই অঞ্চলে এখনো খ্যাতি আছে। তারপরে সুসং দুর্গাপুরের নেত্রকোনায় সিংহ রাজবংশ। সুসংগ দুর্গাপুরের সিংহ রাজবংশ ময়মনসিংহের অন্যতম প্রাচীন জমিদার বংশ। এটি কথিত আছে 1584। ইতিহাসের দিকে লক্ষ্য করা যায় যদি আমরা, কথিত আছে যে 1594 সাল নাগাদ কামরূপ কামাখ্যা থেকে আগত সোমেশ্বর পাঠক গারো রাজাকে পরাজিত করে এই রাজ্য প্রতিষ্ঠা করেন। ব্রিটিশ আমলের এই বংশ প্রভাবশালী জমিদার হিসেবে স্বীকৃত ছিল। 1897 সালের ভয়াবহ ভূমিকম্পে তাদের রাজবাড়ি ধ্বংস হয়ে গেলেও তারা পুনরায় নির্মাণ করে ঐতিহ্যকে অক্ষুণ্ণ রাখেন। শেরপুরের জমিদার যারা তারা হচ্ছে শেরপুরের নয়ানী জমিদার বাড়ি ব্রিটিশ আমলে প্রভাবশালী ছিল। এর আগে গাজী বংশের শের আলী গাজীর শাসনকাল এ অঞ্চলের ইতিহাসের উল্লেখযোগ্য। টাঙ্গাইলের সন্তোষ জমিদার ঊনবিংশ শতাব্দীর প্রথমার্ধে মন্ময়নাথ চৌধুরী সন্তোষ জমিদার বংশ ও রাজবাড়ির গোড়াপত্তন করেন। এই বংশের নারী জমিদার শ্রীমতী জাহ্নবী চৌধুরী 1870 সাল নাগাদ সন্তোষ জাহ্নবী উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠা করে শিক্ষা বিস্তারে অবদান রেখেছেন। গাজীপুরের দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখব যে ভাওয়ালের রাজবংশ। সপ্তদশ শতাব্দীর শেষভাগে ভাওয়াল জমিদারির সূচনা হয়। 1878 সালে ব্রিটিশ সরকার রাজা কালীনারায়ণ রায় চৌধুরী নাকি রাজা উপাধি প্রদান করেন, কালীরায় চৌধুরীকে রাজা উপাধি প্রদান করেন। তাদের রাজবাড়ি সালটা হচ্ছে 1870 থেকে 1880 সালে রাজবাড়িটা নির্মিত। বাংলার অন্যতম বৃহত্তম এস্টেট ছিল। 1921 থেকে 1946 সালের বিখ্যাত ভাওয়াল সন্ন্যাসী মামলা এই বংশকে ইতিহাসে চিরস্থায়ী করে রেখেছে। ভাওয়াল সন্ন্যাসীর যে মামলাটা মানে আমাদের জানা আছে, এটাকে তাদের এই ভাওয়ালের রাজবংশকে চিরস্থায়ী মানুষের করে রেখেছে। এটা ঢাকার নবাব পরিবার 1730 সাল নাগাদ খাজা পরিবার কাশ্মীর থেকে ঢাকায় আসেন। 19 শতাব্দীর প্রথমার্ধে খাজা আলিমুল্লাহ নবাব উপাধি গ্রহণ করেন। 1875 সালে খাজা আব্দুল গনি বংশানুক্রমিক নবাব উপাধি লাভ করেন। তার পুত্র নবাব শাহ সলিমুল্লাহ 1906 সালে অল ইন্ডিয়া মুসলিম লীগ গঠন
গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন এবং 1912 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা রাখেন বা ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় তিনি অবদান রাখেন। খাজা আহসানুল্লাহ নামে আহসানুল্লাহ ইঞ্জিনিয়ারিং স্কুল প্রতিষ্ঠা করেন, যা বর্তমানে বুয়েট প্রতিষ্ঠিত হয় এই জমিদারির অবসানের দিকে বা শেষের দিকে যদি আমরা দৃষ্টি দিই, তাহলে দেখব যে 1793 সালে চিরস্থায়ী বন্দোবস্ত আইনে জমিদারদের জমির স্থায়ী মালিকানা দেয়, কিন্তু সূর্যাস্ত আইনটা ছিল সূর্যাস্তের মধ্যে রাজস্ব জমা দিতে না পারলে ওই জমিদারটা নিলামে পরিণত হয়ে যেত। এই সূর্যাস্ত আইনের কারণে অনেক পুরনো জমিদার নিলামে উঠে যায় এবং নতুন ধনী ব্যক্তিরা তা কিনে নেয়। অবশেষে 1950 সালের জমিদারি উচ্ছেদ ও প্রজাস্বত্ব আইনের মাধ্যমে এই প্রথার চূড়ান্ত অবসান ঘটে। সুসি লজ ও আলেকজান্ডার ক্যাসেল, এটা পূর্বে বলেছিলাম যে একটা ময়মনসিংহের একটা স্থাপত্যের অনন্য সৌন্দর্য। মুক্তাগাছা জমিদার সূর্যকান্ত আচার্য চৌধুরী ও শশীকান্ত তৈরি একটি রাজবাড়ি আর কি। আভিজাত্য ঐশ্বর্যের প্রতীক হলেও নির্মাণে কৃষকদের খাজনার অর্থ ব্যয় হয়েছে। এই জমিদারি ব্যবস্থার এটি ছিল বাস্তব চিত্র। জমিদারি বিবর্তন মুঘল বনাম ব্রিটিশ আমলের দিকে লক্ষ্য করি যে মুঘল আমলে জমিদাররা মূলত বেতনভুক্ত রাজস্ব সংগ্রাহক ছিলেন। জমির মালিকানা ছিল সম্রাটের। তারা সাধারণত কৃষক উচ্ছেদ করতে পারতেন না এবং প্রাকৃতিক দুর্যোগে অনেক সময় খাজনা মওকুফ করতেন। এ অর্থে মুঘল আমল এর দিকে কৃষকদের অবস্থাটাও ভালো ছিল। ব্রিটিশ আমলের জমিদারের দিকে যদি আমরা লক্ষ্য করি যে চিরস্থায়ী বন্দোবস্ত আইন জমিদারদের জমির স্থায়ী মালিকানা প্রদান করে। চিরস্থায়ী বন্দোবস্ত আইনে ফলে কৃষকরা প্রজা থেকে অনেকাংশে করুণাশ্রিত হয়ে পড়ে বা করুণার পাত্র হয়ে পড়ে কৃষক। ব্রিটিশ সরকার কঠোর সূর্যাস্ত আইন চালু করে। অনেক জমিদার শহরে বাস করে অনুপস্থিত জমিদার হয়ে যান এলাকাতে এবং নায়েব গুমাস্তাদের মাধ্যমে খাজনা আদায় করতেন। জমিদারের বংশগুলো শুধু ধন সম্পদের এই প্রতীক ছিল না, তারা বাংলার সামাজিক সাংস্কৃতিক ও স্থাপত্য ইতিহাসে জীবন্ত অধ্যায়। তাদের নির্মিত রাজবাড়ি, মন্দির, দিঘি এবং তাদের দানশীলতা আজও আমাদের ঐতিহ্যের সোনালী স্মৃতি হয়ে আছে। অন্যদিকে এই ব্যবস্থার শোষণ ও বৈষম্যের বিরুদ্ধে ফকির সন্ন্যাসী, পাগলপন্থী, নীল বিদ্রোহ পরবর্তীকালে কৃষক আন্দোলনগুলোই বাংলার স্বাধীনতা ও সামাজিক পরিবর্তনের ভিত্তি রচনা করেছে। ইতিহাসের এই ধারাবাহিকতা না বুঝলে ব্রিটিশ শাসন বা আধুনিক বাংলাকে পুরোপুরি বোঝা সম্ভব হয় না। নবাব সিরাজউদ্দৌলার বংশ
তারপরে আমরা লক্ষ্য করব নবাবদের আগমন, নবাব সিরাজউদ্দৌলার তার ঐতিহাসিক বিবর অধ্যায়, এবং যে 1757 সালের মুর্শিদ কুলি খানের সময় থেকে বাংলার নবাবরা ক্রমশ স্বাধীন হয়ে ওঠেন। 1757 সালের পলাশী যুদ্ধ পর্যন্ত এই সময়কালকে বাংলার স্বাধীন নবাব আমল বলা হয়। তবে কাগজে কলমে বাংলার মুঘল সাম্রাজ্যের একটি প্রদেশ হিসেবেই গণ্য হতো। আবারও লক্ষ্য করব যে পলাশীর যুদ্ধ পর্যন্ত সময়কালকে বাংলার স্বাধীন নবাব আমল বলা হতো। তবে কাগজে কলমে নবাব মুঘল সাম্রাজ্যের একটি প্রদেশ হিসেবে এটা আসলে গণ্য ছিল। বাংলার সংক্ষিপ্ত ইতিহাস সম্পর্কে আজ এ পর্যন্তই। আমাদেরকে লক্ষ্য রাখতে হবে যে নবাব নদিয়ার ইতিহাস এবং ভৌগোলিক অবস্থানের মাধ্যমে মানুষকে অনেক সময় বিভ্রান্তিতে ফেলে। সহজ ভাষায় যদি আমরা বলি যে নদী এবং নবদ্বীপ মূলত একে অপরের সাথে ওতপ্রোতভাবে জড়িত, তবে বর্তমানে এদের প্রশাসনিক পরিচয় কিছুটা আলাদা। এই বিষয়টি বিস্তারিত এবং সহজভাবে যদি আমরা দেখি তাহলে দেখব ঐতিহাসিক প্রেক্ষাপট একই সত্তা বলা যায়। ঐতিহাসিকভাবে নদী এবং নবদ্বীপ একই অর্থে মূলত ব্যবহৃত হয়। প্রাচীনকালে বা সুলতানি আমলে যখন নদিয়ার কথা বলা হতো তখন মূলত নবদ্বীপ শহরকেই বোঝানো হতো। নবদ্বীপ ছিল তৎকালীন বাংলার বা গৌড় রাজ্যের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক, ধর্মীয় এবং শিক্ষা কেন্দ্র। এই নবদ্বীপকে কেন্দ্র করে আধুনিক নদিয়া জেলার নামকরণ করা হয়েছে। বর্তমানে ভৌগোলিক অবস্থান বা প্রশাসনিক অবস্থান নদিয়া এটি পশ্চিমবঙ্গের একটি পুরো জেলার নাম। এই জেলার আয়তন অনেক বড় এবং এর ভিতরে অনেকগুলো শহর এবং গ্রাম রয়েছে, যেমন কৃষ্ণনগর, রানাঘাট, শান্তিপুর ইত্যাদি। আর নবদ্বীপ এটি নদিয়া জেলার অন্তর্গত একটি প্রাচীন এবং ঐতিহাসিক শহর বা পৌরসভা। অর্থাৎ নবদ্বীপ হল নদিয়া জেলার একটি অংশ। দুটি ভিন্ন এলাকা হওয়ার কারণ ভৌগোলিক পরিবর্তন। গঙ্গা বা ভগীরথী নদীর গতিপথ পরিবর্তনের কারণে এলাকাটি নিয়ে কিছু বিভ্রান্তি তৈরি হয়। প্রাচীন নবদ্বীপ ছিল ভগীরথীর পূর্ব তীরে, কিন্তু নদীর তার গতিপথ পরিবর্তন করায় এখন নবদ্বীপ শহরটি নদীর পশ্চিম তীরে অবস্থিত। নদীর ওপারে পূর্ব তীরে নবদ্বীপের ঠিক বিপরীতে রয়েছে মায়াপুর, যা বর্তমানে আন্তর্জাতিকভাবে অত্যন্ত পরিচিত। নামের পার্থক্য কেন হয় যদি দেখি, ধর্মীয় প্রেক্ষাপটেও হয়। হিন্দু ধর্মাবলম্বী চৈতন্য মহাপ্রভুর অনুসারীদের কাছে একটি শ্রীধাম নবদ্বীপ হিসাবে পরিচিত। প্রশাসনিক প্রেক্ষাপটে সরকারি কাজ বা ঠিকানার ক্ষেত্রে এটি নদিয়া জেলা হিসেবে পরিচিত। আমরা যদি আরও সংক্ষেপে বলি যে নদিয়া একটি বিশাল জেলার নাম, আর নবদ্বীপ সেই জেলার ভিতরের একটি বিশেষ ঐতিহাসিক শহর। তাই এগুলো আলাদা কোনো এলাকা নয়, বরং নবদ্বীপ হলো নদিয়া জেলার প্রাণকেন্দ্র বা সবচেয়ে পুরনো অংশ। তুর্কি বীর ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বখতিয়ার খলজি নামটা আমরা অনেকেই জানি যে ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজি অনেক ঐতিহাসিক সূত্রে বিন যোগ করে বলা হয়, কারণ তার বাবার নামও বখতিয়ার ছিল, এই কারণে বিন যুক্ত করা হয়। বাংলা ও ভারতের শিক্ষা বই
এবং জনপ্রিয় আলোচনায় ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খুলজি সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। তাকে সংক্ষেপে বখতিয়ার খুলজি বা মালিক গাজী বখতিয়ার খুলজি বলেও অনেকে ডাকে। আমাদের ঐতিহাসিক গুরুত্বপূর্ণ এবং আধুনিক মধ্যযুগ, রাজমহলের যুদ্ধ, এগুলো আমাদের ওতপ্রোতভাবে ইতিহাসে জড়িয়ে আছে। এগুলির প্রশাসনিক গুরুত্ব অনেকাংশে এখনও রয়ে যায়। ঐতিহাসিক আমরা আমাদের এই ঐতিহাসিক এবং সমৃদ্ধ এই নগর বা অঞ্চল ছিল, বা আমাদের এই এলাকাটা ছিল, এই এলাকার বৃহৎ ইতিহাস সম্পর্কে আজ এ পর্যন্ত।